প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের একক চিত্রকলা প্রদর্শনী এপিক জার্নি অফ এ মাইগ্রেটরি বার্ড। প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে মির্জা তানবিরা নিপার প্রকৃতিস্থ ভিজুয়াল আর্ট এক্সিবিশন ইন নেচার। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে হাত কাটালি শিরোনামে বিশ্বজিৎ রায়ের একক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 জানুয়ারি 2025 পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আসো আসো আসো, তোমার মাথায় একটু হাত দিয়ে দিই। আয় আয়, কাছে আয়। জি আব্বা, আমি যে কথাটা বলতে এসেছি সে কথা শোনার পরে আমাকে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করবে। আমি আগে কথাটা বলি আব্বা, তারপর একবারই হাত বুলিয়ে দিন। বলো আব্বা, আমি আমার লাইফটা গোছাতে চাই, সেই জন্য আমি একজনের সঙ্গে কথা বলেছি। কার সাথে? সাইকিয়াট্রিস্ট? না আব্বা, একটা মেয়ের সঙ্গে কথা বলেছি। মেয়ের সাথে কথা বলে কি হবে? বিয়ে আব্বা। বিয়ে? আরে কোথায়? কি বিয়ে? কোথায় কি বিয়ে করতে চাও? আব্বা, আমি মানে বিয়ে করে লাইফটা গোছাতে চাই। হ্যাঁ, একবার তো বিয়ে করে তুমি ধরা খেয়েছো, আবার কোথায় না কোথায় বিয়ে করবে, আবার কি হয় না হয় কে জানে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, রাঙা মাটির রঙে যে ছিল দৃষ্টির সীমানায়, কি জাদু করিলা পিরিতি শিখাইলা। এরকম অসংখ্য শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা গীতিকার মনিরুজ্জামান মনির। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনির। শুভ দুপুর। ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালো। এই যে গানগুলোর কথা বলছিলাম, ভীষণ রকম শ্রোতাপ্রিয় এবং জনপ্রিয় গান, যার গীতিকার আপনি, গানগুলো লিখেছেন আপনি। কেমন লাগে যখন চিন্তা করেন যে এত জনপ্রিয়তা পেয়েছে এই গানগুলো এবং এই গানগুলো স্রষ্টা আপনি? তখন কি কিছুটা গর্ব অনুভূত হয়? গর্ব হয় না, গর্ব হলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, মানে নিজেকে ভাগ্যবান মনে হয় জি, যে আমি যে পেশায় কাজ করছি সেখানে মানুষের প্রিয় গানগুলো আমি দিতে পেরেছি। আসলে এটাই ভালো লাগে আর কি। যদি গান মানুষের মন ছুঁয়ে না যেত হয়তো ভালো লাগতো না, সেটাই আর কি, ভালো লাগা কাজ করে। আর সব থেকে বড় কথা যে এতগুলো বছর ধরে এই গানগুলো এত জনপ্রিয়তা পেয়েছে এবং আপনি দর্শকদের মনে এখনো, শ্রোতা দর্শকদের মনে এখনো দাগ কেটে রয়েছে এই গানগুলো। আপনি সেই সম্মান বা ভালোবাসার জায়গাটি পেয়েছেন। এখন কি কাজ করা হচ্ছে? এখন আমি চলচ্চিত্রের গান তেমন হচ্ছে না, ইউটিউবের জন্য, বিশেষত ইউটিউবের জন্য আধুনিক গান, দেশের গান বা একটু চটুল গান লিখছি আর কি। অনুপম মিউজিকের ব্যানারে, সাধারণত ওই ব্যানারেই আমি লিখছি, অন্যের ব্যানারও খুব কম লিখি আর কি। হ্যাঁ,
আচ্ছা, এই যে আপনি চলচ্চিত্রের গানের কথা বলছিলেন, একটা সময় তো চলচ্চিত্রের গানের ধরন একরকম ছিল, এখন তো অনেক পরিবর্তন হয়েছে। সময়ের সাথে সাথে পরিবর্তনটা আসলে সময়ের একটা দাবি, সময়ের একটা চাহিদা, কিন্তু এই পরিবর্তনটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এই যে চটুল গানের পরিবর্তন, যে কোনো জিনিসের পরিবর্তন যদি মানুষ গ্রহণ করে তাহলে সেটা সাকসেস। জি, একটা জিনিস পরিবর্তন হলো কিন্তু মানুষ এটাকে ছুঁতে পারলো না, মানুষের মনে দাগ কাটলো না, তাহলে লাভ নেই। চলচ্চিত্রের গান আমরা যখন 90 দশকে লিখেছি, সেই গান কিন্তু এখনো যারা শিল্পী আছেন বা শ্রোতারা আছেন তারা গ্রহণ করেছেন, বা এখনো তারা গান এখনো গানগুলো করা হচ্ছে। জি, তো যে কোনো শিল্পেরই যদি আপনার মানুষ না ভালোবাসে শিল্পকর্মটি, তাহলে ওই শিল্পকর্ম বৃথা যায়, এছাড়া বলা যায় না কোনো কিছু। মানে মানুষের কাছে শিল্পের গ্রহণযোগ্যতা যদি না থাকে বা সেই শিল্প যদি সমসাময়িক না হয়, তাহলে শিল্পের সত্তাটা আসলে নষ্ট হয়ে যায়। আপনি একজন শিল্পী, এই যে একজন গীতিকার হিসেবে নিজেকে তৈরি করা, নিঃসন্দেহে সেটা একদিনের কথা ছিল না, সেটা বহুদিন পরিশ্রমের ফলে হয়তো এসেছে। কিভাবে শুরু হয়েছিল, মানে একদম শুরুর দিকের গল্পটা যদি জানতে চাই। আমি আসলে আমার দেশের বাড়ি সুনামগঞ্জ ছিল আর কি। আমি সুনামগঞ্জ থেকে লেখাপড়া করেছি এবং ওইখানে গান শুনে শুনে, বিশেষত আমার উজির মিয়া আমার এক মামা ছিলেন, হ্যাঁ, উনি রেডিওতে, সিলেট রেডিওতে গান করতেন। আমি ওই গানে অনুপ্রাণিত হই এবং ছোটকালে মানে ম্যাট্রিক দেওয়ার সময় আমি ছড়া, কবিতা ইত্যাদি লেখার চেষ্টা করতাম। পরবর্তী পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি যদি ঢাকায় না যাই তাহলে তো কোনো কাজ করতে পারবো না এক কোণার, কারণ সুনামগঞ্জ তখন অনেক দূর, কারণ যাতায়াত ব্যবস্থা একমাত্র গাড়ি ছিল, গাড়িও তেমন মানে সহজ ছিল না, যোগাযোগ ব্যবস্থা। সেটা মনে করে আমি ওই সুনামগঞ্জে এসডিপিও ছিলেন, তার ছেলে ঢাকায় থাকতেন, উনি সুনামগঞ্জে আসেন আর কি, আমার সাথে পরিচয় হয়। তখন উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তখন উনি আমাকে অনুপ্রাণিত করেন এবং বলেন যে আপনি ঢাকায় থাকেন, ঢাকায় থেকে গান চর্চা করেন। আসলে ওনার আশ্রয়ে আমি গান লেখা শুরু করি। পরবর্তী পর্যায়ে আলাউদ্দিন আলী, প্রণব দাস এদের সাহচর্যে আমি রেডিওতে গান লিখি, টেলিভিশনে গান লিখি। তবে চলচ্চিত্রে অনেকদিন পরে, মানে 80-র দশকে আমি গান করি আর কি। আচ্ছা, এই যে গানের সাথে পথ চলা, এটা বিভিন্ন রকম ভাবে হতে পারতো। হয়তো আপনি গান গাইতে পারতেন, হয়তো মিউজিশিয়ান হতে পারতেন, কিন্তু গান লেখার প্রতি আগ্রহটা কেন তৈরি হলো? লেখার, আমি যে আগেই বললাম যে আমি ছড়া লিখতাম, কবিতা লিখতাম, হতো কিনা জানি না, আমার শুরুটা কিন্তু এই দিয়েই হয়েছিল, কবিতা দিয়ে দিল। ফলে লেখালেখির দিকে আমার মনটা চলে যায় এবং আমি গান গাওয়ার কখনো চেষ্টাও করি নাই, যদিও সুরকারের সাথে বসে, মানুষ জানে না আর কি, সুরকার জানে যে আমার গলার কতটুকু সুর আছে। আচ্ছা, এখন তো বিভিন্ন রকম ভাবে গান লেখা এবং সুর করা হয়, কখনো কখনো সুরের পরে লেখাটা দেওয়া হয়, আবার কখনো কখনো লিরিকটা থাকে তারপর সুর করা হয়। আপনি যে সময়টাতে কাজ শুরু করেছিলেন সেই সময়টাতে আসলে কিভাবে কাজ করা? সেই সময়টা ছিল, আমি অধিকাংশ চলচ্চিত্রে গান করতাম। হ্যাঁ, আলাউদ্দিন আলী, আলম খান, আলী হুসেন, আবু তাহের, ওদের সুরে আমি গান করেছি আর কি। কিন্তু চলচ্চিত্রের গান কিন্তু আপনার সুরের উপর হতো আর কি। আগে সুর করতেন আলম খান, আলাউদ্দিন আলী, তারপরে পরিচালক সিকোয়েন্স বলতেন, সেই সিকোয়েন্সকে ফলো করে আমি গান লিখতাম এবং সেটার সুরের উপর লিখতাম আর কি। তাহলে তো এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। একে তো চলচ্চিত্রের গল্প, তার মধ্যে আবার সুরটা তৈরি করা এবং তার উপরে নিজের লেখাটা দেয়া, এটা না, এই পরিশ্রমে এটা দুই বাংলায় ছিল, বুঝছেন তো। এটার গান হলো, এটার ফলাফলটা হলো এখনো 90-এর গানগুলা মানুষ গাচ্ছে। হ্যাঁ, এটা আর শুধু আমাদের বাংলায় না, ওই পারেও যে গৌরীপ্রসন্ন মজুমদার বা পুলক বন্দ্যোপাধ্যায় যেসব গান লিখেছেন সেইগুলা কিন্তু এখনো কি হয়, নতুন কোনো গান কিন্তু
আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের কোনো গান এখন মানুষের মনে দাগ কাটে। এই আমাদের যেমন 90s-এর যেরকম, তাদেরও এইরকম। কিন্তু এখন অনেক চলচ্চিত্রে অনেক গান হচ্ছে, তা আমি কেন জানি না যে এই চলচ্চিত্রের গানগুলা মানুষের মনে দাগ কাটে না। হয়তো ছবি জনপ্রিয় হয় না, হয়তো ভালো শিল্পী দিয়ে গান গাওয়া হয় না, হয়তো বা ভালো কোনো গীতিকার দিয়ে লেখা হয় না, এরকম কি একটা বা একটা সময়ের দাবি হয়ে গেছে আর কি। মানে কোথাও একটা অভাব থেকে যাচ্ছে, আমরা মনে হয় খুঁজে পাচ্ছি না আসলে অভাবটা কোথায়। এখন আমরা যেমন গান করেছি, আপনাকে লিস্ট দিলাম, জি, এত বড় লিস্ট হয়তো আপনি পড়বেন না। হ্যাঁ, কিন্তু এখনকার গানের কিন্তু আপনি তালিকা পাবেন না। জি, হ্যাঁ। আপনি যখন প্রথম চলচ্চিত্রের জন্য কাজ করলেন, সেটা কোন চলচ্চিত্র ছিল? সেটা ছিল সন্ধিক্ষণ, একটা ছবি, শাবানা ওয়াসিম অভিনীত ছিল। ওইখানে আমি একটি গান লিখেছিলাম, হ্যাঁ, চলতে পথে বাধা আসে তাই বলে কি পথ চলবে না আর। এটাই আমার প্রথম গান চলচ্চিত্রে। তারপরে প্রাণ সজনীতে আমার যতগুলা গান ছিল সবগুলা গান কি জাদু করলো আমার লেখা ছিল। এইরকম করে আর কি, যেমন জীবনের গল্প আছে বাকি অল্প, এরকম করে এখানে লেখা আছে। আপনি বলতে পারেন পরবর্তী পর্যায়ে আপনি বলতে পারেন, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে আমার লেখা গান কি আসলে। সেই সময় তো অনেক বেশি ব্যস্ত থাকতেন, এত ব্যস্ততার মাঝে এই যে অন্যরকম, মানে বিভিন্ন রকম প্রতিটা গান, কিন্তু প্রতিটা গান থেকে আলাদা, এত কথা এত শব্দ কিভাবে আসতো মাথার মধ্যে? না, তখন একটা ছিল কি, মানে গান ছাড়া আর কোনো কিছুই জানতাম না। এবং কোনোদিন হয়তো আলাউদ্দিন আলীর সাথে আমি বসছি গান লিখতে সকালে, দুপুরে হয়তো আলম খানের এখানে বসছি, সন্ধ্যায় হয়তো আলী হোসেন সাহেবের এখানে বসছি। এই সময়ের যে ছিল, আমি আবার চেষ্টা করতাম আর কি কোনো রকম ফাঁকি না দেওয়া বা কোনো কিছু করা। হ্যাঁ, যদিও নিজের কষ্ট হতো, একদিন হয়তো 2-3টা গান লিখতে হতো। যেমন আগে আমাদের চলচ্চিত্র রমরমা ছিল, এবং সেটা নায়ক নায়িকাদের উপর নির্ভর করতো, তাদের শিডিউল অনুযায়ী কিন্তু আমরা গান লিখতাম। হ্যাঁ, যে শিডিউল পাওয়া গেছে, রুজিনা, ইলিয়াস কাঞ্চন, হয়তো তাদের শিডিউল নষ্ট হয়ে যাবে, তখন মানে আর্জেন্ট বেসিসে আমি গান লিখতাম, সুরকার সুর করতেন এবং রেকর্ডিং করা হতো। একজন গীতিকার হয়ে উঠবার জন্য সবথেকে কোন গুণটি থাকা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? প্রথমত তো এটা আল্লাহর দান। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে না দেয় প্রতিভা, মানে শত ঘষা মাজা করা হোক, কোনো কিছু হবে না। সে গীতিকারও হতে পারবে না, শিল্পীও হতে পারবে না। তারপরেও প্র্যাকটিসের ব্যাপার আছে, নিজেকে তৈরি করবার ব্যাপার আছে, নিজেকে তৈরি করার ব্যাপার আছে। আল্লাহ হয়তো দান দিয়েছেন, কিন্তু এটা ডেভেলপ করা কিন্তু আপনার উপর। অবশ্যই। তো আমি মনে করি যে চলচ্চিত্রের গান সিকোয়েন্সের উপর লেখা উচিত, সিকোয়েন্স যেটা দাবি করে সেটা লেখা উচিত, এবং পাক ভারত উপমহাদেশের হিন্দি, বাংলা এইসব গান শোনার চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান বা আমাদের ফোক গান, এগুলা পড়াশোনা করতে হবে। পড়াশোনা মানে কিন্তু পরীক্ষার জন্য না, নিজেকে ধারণ করার, নিজেকে সমৃদ্ধ করবার জন্য, সমৃদ্ধ করার জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে মনোযোগটা এটার মধ্যে রাখা। আপনি 10 কাজ করে যে আমি 1 ঘন্টার মধ্যে গান লিখে ফেলবো, এই মানসিকতা তৈরি করা ঠিক না। এটার পেছনে হয়তো আমার কালকে গান লিখতে হবে, ডাইরেক্টর বলে দিচ্ছে এই সিকোয়েন্স, সেটার জন্য আমাকে ভাবতে হবে। হ্যাঁ, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হবে, এবং কিভাবে একটা গানের অস্থায়ী উপস্থাপন করলে যে গান হিট করবে, সেটারও কায়দা একটু রপ্ত করা হয় আর কি। যারা হিট গান লেখেন, হিন্দি বলেন বাংলা বলেন, না আমাকে বুঝতে হবে যে সেটা কি 4 লাইনের গান দেব না 6 লাইনের গান দেব।
এরকম করে এই ভাবটা বুঝতে হবে। ভাবটা বুঝতে কিন্তু হবে। যখন আপনি গান লিখতেন সেই সময়টাতে, তখন আগে থেকে কি বুঝতে পারতেন যে কোন গানটি শ্রোতা দর্শক গ্রহণ করবে, কোনটা গ্রহণ এটার করবে একটা না? অনুমান বলা যেত না, বলা গেলে তো বলা গেলে একটু মানে সুরকার বা পরিচালকের কাছে একটু মানে বাড়াবাড়ি মনে হতো। এটা মনে মনে কিন্তু একটা আন্দাজ করা যেত যে, বা সেই আন্দাজ নিয়েই লিখতাম। আচ্ছা, ওরাও বুঝতো না, আমি মনে মনে পোষণ করতাম যে গানটা হয়তো পছন্দ করবে, হিট করবে। এইভাবেই আমার যেন স্বপ্নের ঠিকানা, হৃদয়ের আয়না, প্রাণ সজনী, তারপর ভেজা চোখ, এইসব ছবির গান হয়েছে এবং এইসব ছবির গানগুলো এখনো জনপ্রিয় আছে। এখন যে চলচ্চিত্রগুলো হচ্ছে আবার একই প্রসঙ্গে আসলে আসতে হয়, কারণ এই যে জনপ্রিয়তার কথাগুলো যখন আসে, ভাষাগত অনেক পরিবর্তন যেমন হয়েছে, শ্রোতা দর্শক পরিবর্তন হয়েছে, কারণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে নতুন ধরনের গানগুলো গ্রহণযোগ্যতা পায় বেশি, এবং এত প্ল্যাটফর্ম এখন তো বিশ্বে কোথায় কি ধরনের গান হচ্ছে সেগুলো আমরা যখন দেখতে পাচ্ছি, তখন কোন গানটি জনপ্রিয় হবে, কোন গানটি ভাইরাল হবে, ভাইরাল শব্দটি এখন তো খুবই ট্রেন্ডি, আমাদের বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে মানে এই সময়টাকে আপনি কিভাবে দেখছেন? এই সময়টা, সময়ের দাবি তো আছেই, সময়কে মূল্যায়ন করতে হবে। তবে এটা কিন্তু ঠিক না যে সম্পূর্ণ খোলস পাল্টিয়ে আপনি নতুনভাবে গান লিখবেন, সেটা মানুষ গ্রহণ করবে, সেটা নাও হতে পারে। হ্যাঁ, এখন হয়তো শব্দ চয়নের ব্যাপার আছে, বাক্য নির্মাণের ব্যাপার আছে, তারপরে মানুষের অনুভূতির প্রকাশ আছে। মানুষ দুঃখ পেলে আগের দিন যেভাবে প্রকাশ করত, এখন হয়তো অন্যভাবে প্রকাশ করে, সেই অনুভূতি দিয়ে গান লিখতে হয়। তবে একটা কথা ঠিক যে আগের গানগুলো চিরপরিচিত হয়ে রয়েছে। নতুন যে গান হচ্ছে, এটা আমি হিংসা করে বলছি না, আপনি আজকে ছবি হয়তো রিলিজ পাচ্ছে, হলের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে, অডিয়েন্স যে শুনছেন। কিন্তু আগের গানগুলো শ্রোতা দর্শক গানগুলোকে নিজের মধ্যে ধারণ করে দিনের পর দিন, মাসের পর মাস চলতো। গানগুলো সবার কানে কানে এখন বা এটা মুখে বলতে মুখে বাজতো। পারবেন না আপনি যে যারা নতুন লিখছে বা নতুন ছবি হচ্ছে, ছবি করলেই যে ছবি হিট হচ্ছে বা গান হিট হচ্ছে, এটা কিন্তু বলা যাবে না। না, এটা আমি হিংসা থেকে বলছি না, এটা পর্যবেক্ষণ। হ্যাঁ, সেটাই। আপনার জায়গা থেকে আপনি যেভাবে আসলে বিষয়টিকে দেখছেন বা আপনার বিশ্লেষণে যেভাবে আসছে, একটু আসতে চাই যে এখন আপনি যখন গান লিখতে চান, তো পরিবর্তনের সাথে সাথে তো নিজের শব্দ ভান্ডারকেও পরিবর্তন করতে হয়। এই জায়গা থেকে আপনি একটু চ্যালেঞ্জ ফেস করেন? হ্যাঁ, আমি করি, কিন্তু এখন একটা সমস্যা হয়েছে, আমাদের যে গীতিকার গাজী মাজহারুল্লাহ নোয়ার নেই, জি জি, তারপর সুরকার আমরা আমি বা গাজী ভাই, রফিকুজ্জামান, যাদের সুরে আমরা গান লিখতাম, তারা কিন্তু নেই। আমাদের মধ্যে একটা সঙ্গীত পরিচালক বা সুরকার সংকট হয়েছে। আলাউদ্দিন আলী নেই, আলম খান নেই, তারপর আলী হোসেন নেই, আহমদ ইমতিয়াজ বুলবুল নেই। এটা কিন্তু আমাদের একটা মানে নতুন যে সুরকার আসছেন, তাদের অর্ধেক জায়গা দখল করতে পেরেছেন এমনটাও বলা যায় না। এটাও কিন্তু আমাদের একটা জনপ্রিয় গান তৈরির জন্য একটা সংকট তৈরি হয়েছে। জি, মানে যে অভাবটা বা যে শূন্যতাটা এই গুণী মানুষগুলোর, সেই শূন্যতা আসলে কোনোভাবেই পূরণ করবার নয়। নতুনদের সাথে কাজ করতে কেমন লাগে? নতুনদের সাথে ভালোই লাগে, তবে এটা ঠিক, তারা আমাকে প্রাধান্য দেয়, আমার কথাবার্তা এগুলো প্রাধান্য দেয়, এবং নতুন নতুন জিনিস এখন তৈরি হয়েছে ইউটিউবে। আমি একটা গান লিখলাম, এটা অবশ্য ভাইরাল হয়েছে, প্রায় 18 লক্ষ ভিউ হয়েছে, 2 মাসে হয়েছে আর কি। তো সেটা একটা অদ্ভুত ব্যাপার, আমাদের সময় এটা ছিল না। যেমন পুরোনো গানের 2 লাইন নিয়ে বাকি কথাগুলো নতুনভাবে লেখা, এবং সুরকারও এই কথার উপর সুর দেওয়া, এবং ওই গানের 2 লাইনের সুর মানে আগের মতোই রাখা। একটা গান আমি বলতে পারি, যেটা আমি বললাম কি হচ্ছে যে, তোমাকে চাই আমি তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। এই 2 লাইন শুধু আহমদ ইমতিয়াজ বুলবুলের ছিল, বাকি আমি
গান লিখেছি। তো এটা আমার কাছে একটা নতুন নতুন অভিজ্ঞতা। আচ্ছা, ওরা বলে নতুনদের সাথে কাজ করবার নতুন একটি অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা। ওরা বলে এটা কি যে তোমাকে চাই 2.0, কিন্তু আমি মানে এটার ব্যাখ্যা ওদের কাছ থেকে পাইনি। তোমাকে চাই 2.0। তো এইসব গান যে ভালো লাগে এটার প্রমাণ হলো যে ওই যে সম্প্রতি যে আমার গানটা প্রচার হচ্ছে, যদি ভালো না লাগতো তাহলে হয়তো এত ভিউ হতো না। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনার যদি কোনো পরিকল্পনা থাকে বা ছোট করে যদি একটু বলতে চান, আপনার কোনো আক্ষেপের জায়গা আছে কিনা? আমি একটা কাজ করছি যেটা 1 ফেব্রুয়ারিতে প্রকাশ হবে। আমার গানের 300 গানের একটা বই, সূর্যোদয় তুমি। এটার প্রুফ দেখা হয়ে গেছে, কাজকর্ম সব শেষ হয়ে গেছে, এবং আমি আশা করছি যে এই বইটি 1 তারিখে রিলিজ হবে এবং নতুন গীতিকারের জন্য বা নতুন শ্রোতা পাঠকের জন্য এটা একটা হয়তো আর্কাইভের মতন থাকবে, আর্কাইভের মতো থাকবে এটা একটা। আর আরেকটা জিনিস যে আমাদের চলচ্চিত্র নিয়ে আমার আক্ষেপ আছে, ওইরকম চলচ্চিত্র হচ্ছে না। যদি এইরকম চলচ্চিত্র আগের মতো 50 ভাগও হতো তাহলে হয়তো আমার লেখা বা অন্যের লেখা অনেক গান বেরিয়ে আসতো। আপনার সুস্থতা কামনা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ যে আমার কথাগুলো প্রচার করছেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।